নমস্কার, আমি সোহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছায়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি এমন একটা জায়গা যেটা কিন্তু পুরো ইন্ডিয়ার মধ্যে কুম্ভ মেলার পর হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পিলগ্রিমেজ এবং এখানে কিন্তু সারা ভারতবর্ষ থেকে বছরের এই একটা নির্দিষ্ট সময় প্রচুর পুণ্যার্থীরা এসে থাকেন। এবারে আগে এই জায়গাটা সম্পর্কে বলা হতো সৎতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কারণ এখানে আসতে প্রচুর কাঠখড় পোয়াতে হতো। কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা বা অন্য সমস্ত ব্যবস্থা এতটাই উন্নত হয়ে গেছে যে এখানে কিন্তু বলা যেতেই পারে গঙ্গাসাগরও বারবার আসা যায়। তাহলে চলুন এখানে কেমন কি ব্যবস্থাপনা চলছে গঙ্গাসাগর মেলার, তাহলে সেটা আমরা আজকের ব্লগে একটু দেখে নিই। প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে 18 তারিখ অবধি। সেই সময় তো প্রচণ্ড ভিড় হবে, তাই আমি আগেই চলে এসেছি এখানকার সমস্ত ব্যবস্থাপনা, মেলার কেমন প্রস্তুতি চলছে সেটা দেখার জন্য, আর আপনাদের সাথে শেয়ার করব এখানকার নানা রকম ইনফরমেশন। কালকে সকালবেলা আমি রওনা দেব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আজকে আমি রয়েছি কাকদ্বীপে। কাকদ্বীপ থেকে কালকে সকালে লঞ্চে করে আমি যাব গঙ্গাসাগর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এখানে কিন্তু নানা ধরনের কনস্ট্রাকশন, শুধু তাই নয়, রাস্তা মেরামতি সব কিছুর কাজ কিন্তু এখন তুঙ্গে। গঙ্গাসাগরে 1 থেকে 5টা ঘাট আছে, কিন্তু 5 নম্বর ঘাট দিয়ে ভিআইপিদের যে মুভমেন্টগুলো সেগুলো হয়। এবার ভিড়ের ওপর ডিপেন্ড করে 1 থেকে 4 বাকি ঘাটগুলো থেকে কিন্তু আপনারা চলে যেতেই পারেন। যে কোনো রকমের ভেসেল বা যে জেটিগুলো থাকে সেটায় করে আপনারা চলে যেতে পারেন ওপারের ঘাট, যেটা হচ্ছে কচুবেড়িয়া। সেখানে ভাড়া পড়বে গঙ্গাসাগরের সময় মোটামুটি পার হেড 40 টাকা করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। প্রচুর বাস এবং প্রচুর মানুষ আশপাশে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে এলসিটি জেটি। কাকদ্বীপ স্টেশন থেকে মাত্র 10 টাকা দিয়ে আপনারা টোটো করে চলে আসতে পারেন এই ঘাটগুলোতে, এবং এখানে আপনারা টিকিট কেটে পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগরের দিকে যে কচুবেড়িয়া ঘাট আছে সেখানে। এবং সেখান থেকে বাসে বা যে কোনো ওখানে নানা রকম আরও যানবাহন আছে যেগুলো আমি দেখাবো, সেগুলো করে আপনারা পৌঁছে যেতে পারেন একদম যেখানে কপিল মুনির আশ্রম আছে এবং গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। এখানকার ব্যস্ততা কিন্তু চোখে পড়ার মতো। শুধু পুলিশ প্রশাসনই নয়, সমস্ত রকম দিক থেকে, যেমন রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা, প্রত্যেকটা দিক থেকে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছে এই মেলায় যাতে কারোর কোনো রকম কোনো অসুবিধে না হয়। এইটা হচ্ছে যেটি 1 নম্বরের যে জেটি, সেইখানে যাওয়ার যে রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন। নানা রকমের খাবার দাবার সব কিছুর পসরা সাজানোই আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকেই কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন। আর এখন আপাতত গঙ্গাসাগরের জন্য কিন্তু সব সময় কিন্তু আপনারা এই ভেসেলগুলো পেয়ে যাবেন। এটা যেহেতু নদীর মোহনা, সুতরাং এখানে একটা পলি জমে যাওয়ার সম্ভাবনা এবং এখানে জোয়ার ভাটা চলে, সুতরাং ভাটার সময় কিন্তু অনেক সময় পার হওয়াটা মুশকিল হয়, ভেসেলগুলো চলে না। তাই আপনারা এই যে ভেসেলগুলো চলার যে টাইমিং সেটা দেখে নিতে পারেন। গঙ্গাসাগর বলে যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা ইনস্টল করে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি অ্যাপের যে লিঙ্কটা সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ইনস্টল করতে পারেন। আর এখন দেখতেই পাচ্ছেন নদীর মধ্যে কিন্তু সারা রাত সারাদিন একটা ড্রেজিং চলছে যাতে পলিগুলো বেশি না জমতে পারে। আর এখন ভীষণই ঠান্ডা এখানে, তো রাত্রিবেলা এসে একটু দেখে নিচ্ছি চারপাশটা কেমন আলো দিয়ে সাজানো হয়েছে সুন্দর করে। এইটা দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে কাকদ্বীপের সাইডে, মানে এই জেটি ঘাটের দিকে যে ভারত সেবাশ্রম সংঘ আছে সেখানেও দেখলাম প্রচুর মানুষজনের ভিড়। আর চারপাশে প্রচুর নানা রকম স্টল, যেমন পুলিশের স্টল বা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের স্টল, সমস্ত রকম স্টল রয়েছে। আর এই ধরনের প্রচুর গেট বানানো হয়েছে। এবারে এই সবগুলো দেখে নিলাম, কালকে সকালে আবার রওনা হব গঙ্গাসাগরের উদ্দেশ্যে।
কাকদ্বীপের কচুরি বা মিষ্টি এগুলো কিন্তু বেশ সুস্বাদু, তাই এই নিয়ে ব্রেকফাস্ট করে স্টার্ট করলাম আমাদের মেন যে জেটি ঘাট সেই দিকে, 1 নম্বর জেটির দিকে আমরা চলেছি। নেমে পায়ে খানিকটা এগিয়ে গেলেই কিন্তু জেটির ঘাট এবং টিকিট কাউন্টার, এবং এখন মেলা শুরু হয়ে যাওয়ার আগে সেই টিকিটের মূল্য কিন্তু মাত্র 9 টাকা, কিন্তু মেলার সময় সেটা হয়ে যাবে 40 টাকা। এখনই দেখতে পাচ্ছেন কত লাইন, এখানে কিন্তু এইভাবে ওনারা লাইনগুলোকে মেনটেন করছেন, এবং যখনই অন্য একটা ভেসেল আসবে সেই ভেসেল পুরোপুরি খালি করে দেওয়ার পরেই কিন্তু এই গেটগুলো খোলা হবে, এবং প্যাসেঞ্জাররা কিন্তু যারা ওপারে যাবেন তারাই তবে ভেসেলে উঠতে পারবেন। এখানে ভেসেলের সংখ্যা কিন্তু অনেক, এবং সারা দিন ধরে এই ভেসেলগুলো এপার ওপার করে। সেই জন্য প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা কেউ এখানে এসে কিন্তু তাড়াহুড়ো করবেন না, কারণ একটুখানি অপেক্ষা করলেই আপনারা সঠিক স্থানে সঠিক সুস্থভাবে পৌঁছে যেতে পারবেন। তখন এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করলে কিন্তু সেটা অনেক সময় অনেক খারাপ ঘটনা আমরা ঘটতে দেখেছি, তাই এটা একটা আমার সংক্ষিপ্ত অনুরোধ। গঙ্গা এখানে মিশেছে সাগরে, নাম তাই গঙ্গাসাগর, এবং সেই জন্য নদীর মোহনা হওয়ার জন্য এখানে কিন্তু এপার ওপারের মধ্যে দূরত্ব বেশ খানিকটা, এবং তাই নদী পারাপার করতে মোটামুটি ওই 40 থেকে 45 মিনিট লেগেই যাচ্ছে। তবে যেমন সুন্দর চারপাশের দৃশ্য, তার সাথে সাথে আপনার ভাগ্য ভালো থাকলে দেখা পেয়ে যেতে পারেন পরিযায়ী পাখির, এবং নদীর সাথে সাথে ঠান্ডা হাওয়া তো রয়েছেই। তো তার জন্য কিন্তু আমি বলেই দিচ্ছি যে আপনারা ভালো রকম প্রোটেকশন নিয়ে আসবেন। আচ্ছা, এই কাকদ্বীপ টু কচুবেড়িয়া এই রুটটা ছাড়াও আর একটা যে রুট আছে সেটা সম্পর্কে আপনাদের বলি। এই যে ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন যে কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া ছাড়াও যেটা রয়েছে নামখানা থেকে বেনুবন, এই রুটটা ধরেও কিন্তু আপনারা আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের লঞ্চ ভাড়া পড়বে ওই মোটামুটি 90 টাকার মতো, কিন্তু দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু মন্দিরের অনেকটা কাছে। তবে এই কচুবেড়িয়া ঘাটে নেমে আপনাদের বাস বা অন্য কোনো যে যানবাহন আছে সেগুলো করে কিন্তু মেলা প্রাঙ্গণে পৌঁছতে এই মোটামুটি 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে, ভাড়া মোটামুটি ওই 40 টাকার মতো। তবে বেশিরভাগ মানুষজন কিন্তু কাকদ্বীপ হয়ে এই যে রুটটা আছে, মানে কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া, সেখান থেকে বাসে করে বা অন্য কোনো ভেহিকেলে করে মেলা প্রাঙ্গণ, এই পথটাকে কিন্তু বেশি প্রেফার করেন, এবং এখানেই কিন্তু ভিড়টা তাই সব থেকে বেশি হয়। পৌঁছে গেলাম কচুবেড়িয়া ঘাটে, এখানেও দেখলাম সেম সাজো সাজো রব, এবং আমরা এখন যাব হচ্ছে প্রায় 30 কিলোমিটার অতিক্রম করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এবং কপিলমুনির আশ্রমের ওখানে। রাস্তা কিন্তু ভীষণ সুন্দর, এবং আমরা এখন প্রাইভেট ভেহিকেলে যাচ্ছি, কিন্তু বাসে আসলে কিন্তু এটা যেরকম বললাম 1 ঘন্টা মতো সময় লাগবে। বাস ছাড়াও এখানে দেখলাম ট্রেকারও চলছে। পৌঁছে গেলাম আমরা মেলা প্রাঙ্গণের পাশে এবং কপিলমুনির আশ্রমের ওখানে। এই যে সামনে দেখা যাচ্ছে হচ্ছে সেই সঙ্গমস্থল, যেখানে প্রচুর প্রচুর পুণ্যার্থীরা মকর সংক্রান্তিতে স্নান করেন। শুধু মকর সংক্রান্তির সময় নয়, এখনই কিন্তু অনেক মানুষজন স্নান করছেন, এবং এই জল কিন্তু বলা হয়ে থাকে ভীষণ পবিত্র, এবং চারপাশে দেখতেই পাচ্ছেন অনেক ছাউনি, অনেক কিছু তৈরি হচ্ছে। এবারে আমিও চলে আসলাম একদম ঘাটের ধারে। এখানে কিন্তু 1 থেকে 5টা ঘাট রয়েছে, তবে 1 থেকে 4 নম্বর ঘাটই কিন্তু বেশি পপুলার। এখন এই ঘাটগুলো দেখে তুলনামূলক ফাঁকা মনে হলেও সেই সময়গুলোতে কিন্তু এখানে তিল ধারণের জায়গা থাকে না, এবং তার জন্য বড় বড় ওয়াচ টাওয়ারও করা আছে, যেখান থেকে কিন্তু পুলিশ প্রশাসন সকলের ওপরে নজর রাখেন। বিভিন্ন সরকারি ব্যবস্থাপনার সাথে কিন্তু নানা রকম এনজিও, সেলফ হেল্প গ্রুপ এবং নানা রকম রিলিজিয়াস গ্রুপও কিন্তু এই সমস্ত হোগলার ঘরগুলোতে টিম নিয়ে থাকেন, যাতে মেলাতে কোনো রকম কারো কোনো সমস্যা না হয়। এবার চললাম কপিলমুনির আশ্রমের দিকে, কারণ আমি আজকে একটু পুজো দেব। মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে ডালা আর্কেড, সেখানে দেখলাম 100 টাকা থেকে ডালা শুরু। আমি একটা ডালা এখান থেকে একটা দোকান থেকে নিয়ে নিলাম। এই দোকানগুলোতেই আপনারা কিন্তু জুতো রাখতে পারবেন, হাতও ধুতে পারবেন। এই ডালাটা আমার পড়লো 101 টাকা, বেশ রিজনেবলি মনে হলো। আর এখানে চলে এলাম আমি এখন পুজো দিতে কপিলমুনির মন্দিরে। এইবার এখানে এসে দেখলাম ভিড় কিন্তু তুলনামূলক কম,
সেই জন্য বেশ নির্বিঘ্নেই আমি পুজোটা দিলাম। মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা অ্যালাউড নয়, আর যেখানে ছবি তোলা অ্যালাউড থাকে না আমি সেখানে কখনোই ছবি তুলি না। তো বাইরে দেখলাম এরকম অনেক মানুষ এসেছেন, যেমন সেরকম চলে এসেছেন দূর দূরান্ত থেকে এই নাগা সন্ন্যাসীরা, এবং এই প্রত্যেকটা ঘরে কিন্তু এক একজন সন্ন্যাসীর নাম লেখা আছে। মানে তারা প্রত্যেকবার আসেন বিভিন্ন দেশের প্রান্ত থেকে, এবং তারা নির্দিষ্ট যে তাদের ঘর এখানে রাখা থাকে সারা বছর, সেখানে কিন্তু তারা থাকেন, মানুষজনকে আশীর্বাদ করেন, এবং এই মেলার সময় কিন্তু ইনারাই হচ্ছে একটা বিশেষ এখানকার আকর্ষণ। এই সাধু বাবা কিন্তু আমাকে ডাকলেন দূর থেকে, এবং আমি সত্যি বলছি ডাক কিন্তু আমি উপেক্ষা করতে পারলাম না। গঙ্গাসাগরে যেরকম অনেক হোটেল আছে সেরকম রয়েছে ভারত সেবাশ্রম সংঘ, তার সাথে নানা রকম ধাম এবং নানা রকম মিশন, যেখানে আপনারা আগে থেকে বুকিং না করলে কিন্তু একদমই এই সময় বুকিং পাবেন না। কথা বলে জানতে পারলাম 500 টাকা থেকেও কিন্তু এখানে রাত্রিবাসের ব্যবস্থা আছে, তবে এই সময়টায় রেটগুলো একটু বেশি হয়। তবে গঙ্গাসাগরে ঘুরে একটা জিনিস বুঝলাম যে পুণ্যার্থী সমাগমের জন্য গঙ্গাসাগর কিন্তু একদম রেডি। গঙ্গাসাগরের পৌরাণিক ইতিহাস বলতে যেটা আছে সেটা হচ্ছে যে যিনি সাগর রাজা ছিলেন, তো সাগর রাজার যে অশ্বমেধ যজ্ঞ করেন উনি, সেটা যে 100 নম্বর ঘোড়াটা সেটাকে কিন্তু দেবরাজ ইন্দ্র চুরি করেন এবং চুরি করে লুকিয়ে রাখেন এইখানকার যে কপিলমুনির আশ্রম ছিল সেখানে। এবং সাগর রাজার যে 60,000 সন্তান ছিল কথিত আছে, তারা কিন্তু সেই ঘোড়া খুঁজতে খুঁজতে এখানে কপিলমুনির আশ্রমে আসেন এবং কপিলমুনিকে অ্যাকিউজ করেন যে তিনি ঘোড়াটা চুরি করেছেন, যেটাতে তখন কপিলমুনি তপস্যা করছিলেন এবং তিনি অত্যন্ত রেগে যান এটাতে, এবং সঙ্গে সঙ্গে অভিশাপ দেন, এবং তার 60,000 সন্তান কিন্তু ভস্মীভূত হয় এবং তারা কিন্তু নরকে চলে যায়। তো তাদের আত্মার শান্তির জন্য কিন্তু তাদের বংশানুক্রমে যে রাজা ভগীরথ, উনি কিন্তু অনেক তপস্যা বলে স্বর্গ থেকে মা গঙ্গাকে মর্তে নিয়ে আসেন, এবং সেই জলে কিন্তু তাদের সমস্ত আত্মার শুদ্ধিকরণ হয়ে তারা কিন্তু আবার স্বর্গে যান। এটাই হচ্ছে পৌরাণিক ইতিহাস। এবারে কথিত আছে যে এই মকর সংক্রান্তি পুণ্যতিথিতেই কিন্তু রাজা ভগীরথ মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন, এবং সেটার জন্য কিন্তু এই তিথিতে প্রচুর মানুষ, মানে বুঝতেই পারছেন যে কুম্ভ মেলার পরে কিন্তু এটা সেকেন্ড লার্জেস্ট পিলগ্রিমেজ ইন হোল ইন্ডিয়া। তো সুতরাং কিন্তু প্রচুর মানুষ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও কিন্তু এখানে আসেন, এবং সেই পুণ্যতিথিতে কিন্তু স্নানটাকে বলা হয়, ওই পুণ্যতিথিতে স্নান করলে কিন্তু সমস্ত পাপ কিন্তু ধুয়ে যায়। সুতরাং আমার মনে হয় যে বাইরে থেকে এত মানুষ আসছেন, সুতরাং আমরা যদি মানে কাছাকাছি এত থেকে না ঘুরি জায়গাটা, তাহলে কিন্তু একটা বিশাল মিস। সুতরাং প্রত্যেকের এখানে কিন্তু একবার না একবার আসাই উচিত। কচুবেড়িয়া ঘাটের দিকে ফেরত চললাম, কারণ এখন ফেরার পালা। তবে একটা জিনিস কিন্তু, এই যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এটা কিন্তু আমার নিজের ক্ষেত্রেই খাটলো না। কারণ ছোটোবেলায় আমি এখানে একবার এসেছিলাম এবং মেলার সময় আসিনি, অন্য সময় এসে প্রায় 2 দিন মতো ছিলাম। এবার আবার আসলাম এবং ইচ্ছা আছে আবার আর একবার আসার। তাহলে আপনারাও প্ল্যান করে ফেলুন, এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, আর এখানকার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব যথাসাধ্য হেল্প করতে। নমস্কার।